তাহলে আমরা আমাদের যে লাস্ট ক্লাস অব্দি শিক্ষণফল সেটা কি কতটুকু পর্যন্ত ছিল, কি পর্যন্ত আমরা শিখছিলাম বলতো? আমরা শিখছি আসলে পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ যেটা, এটা শিখছি। ঠিক আছে, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা নিয়ে আমরা ব্যাপক পড়াশোনা করছি, যেখানে পি কি গ্যাসের চাপ, ভি হচ্ছে যে গ্যাসের চাপ ওই পরিমাণ গ্যাসের আয়তন, এন কি বলতো ভাইয়া, এন হচ্ছে যে গ্যাস নিয়ে আমরা আলোচনা করছি ওই গ্যাসের টোটাল কত মোল গ্যাস আছে, আর হচ্ছে কি বলতো ভাইয়া মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। টি হচ্ছে কি বলতো ভাইয়া পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা বলতে কি কেলভিন স্কেলে তাপমাত্রা, তাই না? তো এগুলা ছিল, যেখানে আর এর মান যেটা বসাবো সেটা একটু ক্রুশিয়াল ছিল। আর এর আমরা 5টা এককে মান শিখছি, তাই না? আমরা এসআই এককে শিখছি, লিটার অ্যাটমসফিয়ার এককে শিখছি, সিজিএস এককে শিখছি, ক্যালোরি এককে শিখছি, তারপরে কি ইঞ্জিনিয়ারিং এককে শিখছি। তার মধ্যে ম্যাথ গুলা করার ক্ষেত্রে আমরা 2টা এককে সীমাবদ্ধ থাকবো। কেমন? আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান বসাবো, আর কি এসআই এককে বসাবো। ঠিক আছে, এখন লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান বসাইতে হইলে চাপ এবং আয়তনকে কোন এককে নিতে হবে? চাপ নিতে হবে অ্যাটমসফিয়ার এককে, আয়তন নিতে হবে লিটার এককে। আর এসআই এককে বসার জন্য চাপ এবং আয়তন কোন এককে থাকা লাগবে বলতো ভাইয়া? চাপ থাকা লাগবে হচ্ছে প্যাসকেল এককে বা নিউটন পার মিটার স্কয়ার এককে, আর আয়তন থাকতে হবে মিটার কিউব এককে। তো এই চাপ এবং আয়তন কোন এককে আছে এগুলা দেখে আমরা কি করব? আমরা আর এর মান যেটা সেটা বসাবো। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা আদর্শ গ্যাসের সমীকরণ, সেটা আমরা জানি। তো তোমাদের কি মনে আছে মোল সংখ্যা নিয়ে ভাইয়া পড়াইছিলাম? তো মোল সংখ্যা নিয়ে আমি পড়াইছিলাম, কি পড়াইছিলাম বলতো? মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু w/m। এটা কি প্রদত্ত ভর, আর কি এটা যদি পরমাণু হয় তাহলে পারমাণবিক ভর, অণু হইলে আণবিক ভর, সমান কি বলতো ভাইয়া n/n। ঠিক আছে, অণু বা পরমাণুর সংখ্যা ডিভাইড বাই কি অ্যাভোগাড্রোর সংখ্যা। তারপরে কি পড়েছিলাম? দ্রবণের জন্য দ্রবের যে মোল সংখ্যা সেটা কি s ইনটু ভিএল, মোলারিটি ইনটু লিটার এককে আয়তন। তারপরে কি পড়েছিলাম বলতো ভাইয়া? এসটিপি তে আয়তন, কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপি তে আয়তন ডিভাইড বাই কত? 22.4। এটাও ভাইয়া পড়েছিলাম। আর কি পড়েছিলাম বলতো ভাইয়া? পিভি বাই আরটি, এটা কি আদর্শ গ্যাসের যে কোনো অবস্থার জন্য মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে মোল সংখ্যার যে এই একটা রিলেশন, এটা যদি তোমরা ইউজ করতে পারো তোমাদের যে ঐকিক নিয়মে বড় বড় ম্যাথগুলো করা লাগে, ওইটা তোমাদের আর করা লাগবে না। ঠিক আছে, মোল সংখ্যা রিলেটেড যে ঐকিক নিয়মে অঙ্কগুলো করা লাগে সেটা তোমরা কি এক লাইনে করে ফেলতে পারবা। তো এটাও কিন্তু গত ক্লাসগুলোতে ভাইয়া পড়াইছিলাম। তো এগুলা ইউজ করে আমরা আজকে অঙ্ক করব। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট অঙ্ক করব। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। তো ফার্স্ট যে অঙ্কটা তোমাদের স্ক্রিনে আছে সবাই তুলে ফেলো। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম: 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 102.4 কিলো প্যাসকেল চাপে 500 সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব, ঠিক আছে, 1 সেন্টিমিটার কিউব সমান 1 মিলিলিটার। আচ্ছা, 590 সিসি আয়তনের কোন গ্যাসের ভর 0.75 গ্রাম হলে 0.75 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর কত? ঠিক আছে, গ্যাসটার আণবিক ভর বের করতে বলছে বা গ্যাসটিকে শনাক্ত করতে বলছে, যে এখানে আসলে কোন গ্যাস আছে। তাহলে কোশ্চেন তুলে ফেলছো ভাইয়া এবং আপুরা সবাই? আচ্ছা, জি ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা, ভেরি গুড। তোমার কাছে একটা পাত্র আছে, ঠিক আছে, এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে, অজ্ঞাত কোনো গ্যাস, যে গ্যাসের আয়তন কত? 590 সিসি। তাহলে আয়তন V = 590, সিসি মানে কত? সেন্টিমিটার কিউব, সিসি মানে কত? সেন্টিমিটার কিউব। তারপরে চাপ P কত বলো তো ভাইয়া? P হচ্ছে 104 কিলোপ্যাসকেল। তাপমাত্রা P হচ্ছে 37 ডিগ্রি। ভাইয়া সাউন্ড আসতেছে কার একটা। যেন কথাবার্তা অনেক, তোমরা মিউট করে ফেলো, ক্লাস না মানে কথা না বললে বা কোশ্চেন না করলে মিউট অবস্থায় রাখবা। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন করার পরে নিজেকে যে মিউট করতে হবে এই জিনিসটা সবাই খেয়াল রাখবা, ঠিক আছে? কারণ কারণ তোমার অনেক কোকিলের কণ্ঠ হইলেও অনেক তোমার শত্রু আছে এখানে, ঠিক আছে, যাদের তোমার এই কোকিলের কণ্ঠটা শুনতে ইচ্ছা করে না, ঠিক আছে? তো এই কাজটা করবা, জোকিং, ঠিক আছে, মজা করতেছি। আচ্ছা দেখো তো, তাপমাত্রাটি হচ্ছে কত? 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো তাপমাত্রা আমাদের কোন স্কেলে লাগবে? কেলভিন স্কেলে। তাহলে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 37 যোগ 273 কেলভিন কত হয় বলো তো? 310 কেলভিন। ঠিক আছে, মনে হইলো আমাকে এই কথাটা কেউ বললো, আল্লাহ না। আচ্ছা, তো আমরা ধরে নিই এখানে যে গ্যাস আছে ওই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে কত? n। ঠিক আছে, এখানে n মোল গ্যাস আছে। যদি n মোল গ্যাস থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? PV = nRT। ঠিক আছে, PV = nRT। কেমন? এখন বলো প্রদত্ত গ্যাসের ভর W এর মান কত দেওয়া আছে? 0.75 গ্রাম। এখন আমরা চাপ, আয়তন, তারপরে কি তাপমাত্রা, মোল সংখ্যা আর এগুলার মান বসাবো। বলো তো চাপের যে ইয়েটা, ঠিক আছে, চাপ যে বসাবো পি এর মান কি বসাবো? এখানে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এসআই এককে বসাবা
নাকি অ্যাটমসফিয়ার এককে বসাবা? আমার যে অ্যাডভাইস তোমাদের প্রতি, অধিকাংশ ক্ষেত্রে অ্যাটমসফিয়ার এককটা ইউজ করো, তোমাদের ক্যালকুলেশনে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো চলো চাপ যেটা এটা আমরা অ্যাটমসফিয়ার এককে নিয়ে যাই। তাহলে বলো তো 102.4 কিলো প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার? কত অ্যাটমসফিয়ার? আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান কত কিলো প্যাসকেল? 101.325 কিলো প্যাসকেল, তাই না? এটা জানি না? তাহলে এত কিলো প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার হবে? এতকে আমরা কি করব? 101.325 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করব। তাহলে বলো তো কত এটিএম আসে? এই চাপ পি এর মান কত এটিএম আসে দেখো, বলো। 1.01 atm। তাহলে 1.01 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, এটা আসবে। তাহলে চাপের মান বসাই দাও 1.01, এটাই 1.01। ওকে, তাহলে এত এটিএম বসাই দিছো। এবার তুমি কি আয়তন বসাবো। চাপ চাপ যেহেতু তুমি অ্যাটমসফিয়ার এককে বসাইছো, আয়তন কোন এককে বসাবা বলো তো? লিটার এককে বসাবা। ঠিক আছে, এখন কেউ কি আমাকে বলতে পারবা 590 সিসি সমান কত লিটার? 590 into 10 inverse 3। আচ্ছা, 590 সিসি মানে 590 মিলিলিটার। আর মিলিলিটার থেকে লিটারে কিভাবে নি? 1000 দিয়ে ভাগ করে। তাহলে কত লিটার হবে? 0.59 লিটার হবে, তাই না? তাহলে আয়তন ভি এর মান কত হবে? 0.59 লিটার। ঠিক আছে, এখন বলো তো ভাইয়া, গ্যাসের মোল সংখ্যা আমরা এন ধরে নিছি, আমাদের কি গ্যাসের মোল সংখ্যা বের করতে বলছে? এই গ্যাসের মোল সংখ্যা বের করতে বলছে? না ভাইয়া, গ্যাসের আণবিক ভর বের করতে বলছে। মোল সংখ্যার আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? n = W/m, যেখানে n কি মোল সংখ্যা, m হচ্ছে আণবিক ভর, w কি প্রদত্ত ভর। বলো তো w এর মান কত দেওয়া আছে? 0.75। তাহলে n এর জায়গায় আমরা কি বসাইতে পারি? W/m বসাইতে পারি, তাই না ভাইয়া? যেখানে w কি প্রদত্ত ভর, গ্যাসের ভর, আর m কি গ্যাসের আণবিক ভর। বলো তো ভাইয়া r এর জায়গায় কি বসাবো? দেখো লিটার অ্যাটমসফিয়ার এককে r এর মান কত? 0.0821। তাপমাত্রা কত? 310 কেলভিন। ঠিক আছে, তাহলে বলো তো কত হইলো টোটাল? এখান থেকে তুমি যদি w এর মান 0.75 গ্রাম বসাও, বলো তো এই m এর মান কত আসে? 32। 32 আসে? সবার কি 32ই আসে? বলো, সবার 32 আসে? ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশন অনেক উইক। জি ভাইয়া 32 আসে। তাহলে এই যে কোশ্চেনটা, এখানে যে গ্যাসটা আছে, গ্যাসের আণবিক ভর 32, এটা আমরা বের করে ফেলছি না সফলভাবে? বের করে ফেলছি না? বলো তো এই গ্যাসটা কোন গ্যাস? গ্যাসটিকে শনাক্ত করো তো। অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস, কারণ অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 30। তাহলে সবাই এই ম্যাথটা বুঝতে পারছো ভাইয়া এবং আপুরা? তাই বুঝতে পারছো? ভাই আণবিক ভর বের করে সরাসরি বলে দিব যে অক্সিজেন হ্যাঁ, যায়। অবশ্যই অবশ্যই। অক্সিজেন বাদ দিয়ে আর কার আণবিক ভর 32? জানো এরকম কাউকে? চিনো? এই চিনো আণবিক ভর 32 সাল আর কাউকে অক্সিজেন বাদ দিয়ে? যদি না চিনো ভাইয়া। তাহলে কারোর হইতে পারে, হইতে কিছু পারে, বলবো না। হইতে পারে, কারো হইতে পারে, বাট এখানে অক্সিজেন বলবা। আর যদি কারোর হয় তাহলে বলবা যে এই অপশন গুলো হইতে পারে। কেমন? সালফারের তো 32। সালফার তো অণু না ভাইয়া, সালফার তো ও গ্যাস না ভাইয়া, ঠিক আছে। সালফার তো অণু না। সালফারের যে অণু সেটা কি? সালফার অষ্টপরমাণু, এই আকারে থাকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তাহলে 1 নাম্বার ম্যাথটা সবাই বুঝতে পারছো না ভাইয়া এবং আপুরা? বুঝতে পারছো না সবাই? এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম নাই? তো শোনো, দেখো ভাইয়া, চাপ আর আয়তনের যে এককগুলো, এগুলো যাই থাকুক না কেন, আমাদের সুবিধা অনুযায়ী কিন্তু নিতে হবে। আমি প্রত্যেকটা ম্যাথে লিটার, আয়তনের একক লিটার নিব, আর চাপ কি এটিএম এককে নিব। কেন? আমি আর এর মান যেটা, সেটা কি লিটার অ্যাটমসফিয়ার এককে ইউজ করতে চাই। এবং লিটার আর অ্যাটমসফিয়ার এককে নিলে বাকি যে ক্যালকুলেশন গুলো, এগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। মোল সংখ্যার সাথে রিলেট করতে আমাদের কি হয়? সুবিধা হয়। তোমাদের যদি কারো এসআই একক ইউজ করার ইচ্ছা থাকে, তোমাদের আয়তন নিতে হবে মিটার কিউবে, আর কি বলতো ভাই, চাপ নিতে হবে প্যাসকেল এককে। ঠিক আছে, তো ওইটা কিন্তু করা যায়, ওইভাবেও তোমরা করতে পারো। তো কোন নিয়মে করতেছো এটা কমপ্লিটলি তোমার ব্যাপার, বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো লিটার আর অ্যাটমসফিয়ার এককে করো। তাহলে তোমাদের বাকি যে ক্যালকুলেশন গুলা, বাকি যে মোল সংখ্যার সাথে রিলেশন গুলা, এগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে সেকেন্ড ম্যাথ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 750 মিলিমিটার মার্কারি চাপে 1115 সেন্টিমিটার কিউব কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর কত? ঠিক আছে, এটা তোমার বের করতে বলছে। তাহলে তোমার কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস ভর আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। ঠিক আছে, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তো এটা কত তাপমাত্রায় আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত কেলভিন? 303 কেলভিন। ঠিক
ঠিক আছে। তো চাপ কত? চাপ হচ্ছে 750 মিলিমিটার মার্কারি। কেউ কি আমাকে বলতে পারবা 750 মিলিমিটার মার্কারি সমান কত অ্যাটমসফিয়ারিক চাপ? বলতে পারবা? 750/760। এই তো এক্স্যাক্টলি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি, তাই না? এই সবগুলা সম্পর্ক কিন্তু আমি লেকচার 2 তে মনে হয় বলে দিয়েছিলাম, তাই না? লেকচার 2 লেকচার 3 এগুলাতে অবশ্যই সেই এককের যে ঘুরঘুরান্তি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেগুলো নিয়ে তোমরা করবা, প্রচুর গবেষণা করবা। তাহলে অ্যাটমসফিয়ারিক এককে নেওয়ার জন্য 750 কে আমরা কত দিয়ে ভাগ করব? 760 দিয়ে ভাগ করব। তাহলে কত এটিএম হয়, কেউ আমাকে বলতে পারবা? 0.97 0.97 অ্যাটমসফিয়ার। তাহলে বলো তো আয়তন ভি ইকুয়াল টু কত দেওয়া আছে? 1115 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে কি? 1115 মিলিমিটার সমান কত লিটার হবে? 1.115 লিটার। ঠিক আছে, সেন্টিমিটার কিউব বা মিলিলিটারকে আমরা যখন 1000 দিয়ে ভাগ করি আমরা কোন এককে আয়তন পাই? লিটার এককে আয়তন পাই। তো মনে করো এখানে যে গ্যাস আছে, গ্যাসের মোল সংখ্যা হচ্ছে n মোল। ঠিক আছে, গ্যাসের মোল সংখ্যা কত? n মোল। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? পিভি ইকুয়াল টু এনআরটি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। যেখানে n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পিভি বাই আরটি লিখতে পারি। তো n ইকুয়াল টু আমরা আবার কি লিখতে পারি? w বাই m সমান কত? পিভি বাই আরটি, এটা লিখতে পারি। তাহলে w হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর। তো w এর মান তোমরা বের করবা। m কি বলো তো ভাই? কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর কত? 44 সমান বলো চাপ কত? চাপ হচ্ছে 0.97। আয়তন ভি কত? 1.115 লিটার। আর এর মান কত? 0.0821। ঠিক আছে, টি এর মান কত বলো তো ভাই? কেলভিন স্কেলে তাপমাত্রা 303। তো বলো তো কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর যেটা, ভর কত হয়? কত হয় বলো? 1.95 গ্রাম। 1.95 গ্রাম। তাহলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে বলো তো ভাইয়া? 1.95 গ্রাম। ঠিক আছে, এটা করতে পারছো সবাই? তুলে ফেলো। তুলে ফেলো, তুলে ফেলো। তুলছো সবাই ভাইয়া? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই। ভাইয়া একটু। আচ্ছা, যদি বুঝতে হয় অবশ্যই ভাইয়াকে বলবা। এগুলো অনেক সহজ টপিক, ঠিক আছে? আর তোমরা আদর্শ গ্যাস করছো, এর আগে আমরা অনেকগুলা ম্যাথ করছি, এগুলোর পরে আসলে এগুলাকে পান্তা ভাত মনে হবে, এটাই সব। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ব্যাস ক্লিয়ার হবে, তত বেশি তুমি এক্সটার্নাল চিন্তা ভাবনা করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই করেছো? করে ফেলো, করার পরে আমাকে জানাও, এরপরে আমরা পরের ম্যাথে চলে যাবো। করছো জি ভাইয়া। সবাই? জি ভাইয়া। আচ্ছা ভেরি গুড। জি তাহলে ভাই। চলো নেক্সট কোশ্চেন। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কারেন্ট চলে গেছে। ওই হোয়াট, কারেন্ট গিয়ে আবার আসছে, ওয়াইফাই কি ডিসকানেক্ট হয়েছে কিনা? হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে ভাই পাও? আমার এখানেও বাড়ি। হ্যাঁ, তুমি তো আমার পাশের এলাকায় থাকো। না না, কালকে মানে এই শোনো, কালকে ফার্স্ট পেপারের পরীক্ষা, সেকেন্ড পেপারের না, রিভার ফার্স্ট পেপারের পরীক্ষা, আলাদা ব্যাচের পরীক্ষা, এই ব্যাচের না। আচ্ছা, তো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 10 এটিএম চাপে তোমার কাছে কিছু পরিমাণ গ্যাস আছে। কত আয়তন গ্যাস আছে? 2505 আয়তন গ্যাস আছে। ঠিক আছে, তো গ্যাস রক্ষিত আছে, তো বের করতে হবে সেখানে কত মোল অক্সিজেন আছে। এটা কি আগের চেয়েও ইজি না? এই আগের চেয়েও ইজি না বলো তো? জি ভাইয়া। আচ্ছা, আগের চেয়েও ইজি। তাহলে তোমার কি দেওয়া আছে? কিছু পরিমাণ গ্যাস দেওয়া আছে। কি গ্যাস দেওয়া আছে বলো তো ভাইয়া? অক্সিজেন গ্যাস, O2 গ্যাস দেওয়া আছে। ঠিক আছে, কত তাপমাত্রায়? টি হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন বলো? 273 যোগ 32 কত হয়? 305 কেলভিন হয়। ঠিক আছে, তারপরে চাপ পি ইজ ইকুয়াল টু 10 এটিএম, বা আলু দিয়ে আছে একদম। তারপরে আয়তন ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2505 সিসি। ঠিক আছে, সমান কত বলো তো ভাইয়া? 2.505 লিটার। 2.505 লিটার। তাহলে মোল সংখ্যা কত সেটা তোমার বের করা লাগবে, তাই না? n ইজ ইকুয়াল টু হোয়াট, এটা তোমার বের করা লাগবে। তুমি কি জানো বলো তো ভাইয়া? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এখান থেকে মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু তুমি কি জানো বলো তো ভাইয়া? পিভি বাই আরটি, তাই না? তাহলে
তাহলে চাপ পি এর মান কত 10 এটিএম। ভাইয়া এটা আসতে প্রশ্নই তো লিখে সারতে পারিনি এখন। আচ্ছা সরি স্যার, সরি সরি, তুলে ফেলো, তোলার পরে বলো। আচ্ছা এগুলো অনেক সহজ কোশ্চেন তো, এই জন্য ভাইয়া তাড়াতাড়ি চলে যেতে চাইতেছে। ভাইয়া তাহলে আমাদেরকে প্রশ্নগুলা গ্রুপে দিয়ে দেন, আমরা লিখে নিয়ে আসবো, তখন শুধু সলভ করাই। আসলে এটা করা যায়, কারণ এটা কিন্তু আমি ক্লাসের আগে বানাই, এই লেখাগুলো কিন্তু ক্লাসের আগে লিখি। হ্যাঁ ভালো একটা কথা বলছো তো। আচ্ছা ঠিক আছে, তুলছো সবাই? কিন্তু ভাইয়া আমরা কিভাবে জানবো এই অঙ্কটা কত বড় হবে আর আমরা কতটুকু দূরে দূরে প্রশ্ন লিখবো? সবকিছুতেই ড্রব্যাক থাকবে, কেমন? আচ্ছা সবকিছুতেই ড্রব্যাক থাকে, সবকিছুরই ভালো খারাপ আছে, কোনো কিছুই খারাপের ঊর্ধ্বে না। আচ্ছা দেখো তো, এবার তুলছো সবকিছু? জি ভাইয়া। আচ্ছা তাহলে n = pv/rt, তাহলে p এর মান বসাও 10, v এর মান বসাও হচ্ছে 2.505, ঠিক আছে। r এর মান কত? লিটার অ্যাটমসফিয়ার এককে কত? 0.0821, ঠিক আছে। p এর মান কত? 305। তাহলে বলো তো n কত মোল হয়? 1 মোল। 1 মোল? 1 হয় সিরিয়াসলি? এই দশমিকের পরে 1.01 1.00037। এটা? আচ্ছা জি হয়েছে, ভাইয়া। এটা আমাদের আনসার। তাহলে এই ম্যাথটা অনেক কঠিন ম্যাথ ছিল না, বলো তো ভাইয়া? এই ম্যাথটা অনেক কঠিন ম্যাথ ছিল না? এই অনেক কঠিন না ছিল? ভাইয়া। একদম সহজ ম্যাথ ছিল। আর আদর্শ গ্যাসের যে সমীকরণটা, এটা কিন্তু আমরা গ্যাসের যে কোনো অবস্থায় ইউজ করতে পারি। গ্যাসটা যে অবস্থায় থাকুক না কেন, ঠিক আছে, সেটা পাতালে থাকুক, আকাশে থাকুক, ঠিক আছে, যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকুক, আমরা কিন্তু আদর্শ গ্যাসের যে সমীকরণটা, এটা সকল অবস্থায় কি করতে পারি? ইউজ করতে পারি। শর্ত কি? গ্যাসটাকে আদর্শ গ্যাস হইতে হবে। গ্যাসটাকে কি হইতে হবে? আদর্শ গ্যাস হইতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে পরের কোশ্চেন। হ্যাঁ এবার এবার দেখি, এবার করো এবার করো। এতক্ষণ পর্যন্ত অনেক ইজি লাগছে, বাট এই ম্যাথটা তোমাদের একটু কঠিন লাগতে পারে, কেমন? বাকিগুলোর তুলনায়। তো কোশ্চেনটা লিখে ফেলো সবাই। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, ঠিক আছে। ওই গ্যাসটাকে আমরা তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বানাইছি। 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বানানোর কারণে কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে গেল, ঠিক আছে, কিছু পরিমাণ কি গ্যাস বেরিয়ে গেল। এখন তোমার যেটা বের করা লাগবে সেটা হচ্ছে বেরিয়ে যাওয়া গ্যাসের ভর কত, ঠিক আছে, বেরিয়ে যাওয়া গ্যাসের কত ভর কত সেটা তোমার বের করা লাগবে, ঠিক আছে। এটা তুমি কিভাবে করবা? কোশ্চেনটা তুলে ফেলো। সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাসকে নিয়ে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। কিছু পরিমাণ গ্যাস কি বলতো ভাইয়া ওই পাত্র থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। বেরিয়ে যাওয়া গ্যাসের ভর কত সেটা তোমার বের করা লাগবে, কেমন? এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন তোলা শেষ হলে বললো আমাকে। শেষ ভাইয়া। সবার? সবার শেষ হয়েছে? আমার শেষ হয়েছে ভাইয়া। ওকে, তোমার শেষ হলে সবার শেষ হয়ে গেছে। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে কি ছিল? একটা পাত্র ছিল, ঠিক আছে। পাত্রের আয়তন আমরা জানি না। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাত্রটা ছিল, তো পাত্রের যে তাপমাত্রা প্রথমে কত ছিল? T1 এর মান 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত কেলভিন বলো তো ভাইয়া? 300 কেলভিন, ঠিক আছে। তো এই পাত্রের যে আয়তনটা সেটাই কি গ্যাসের আয়তন, তো ওই V1 এটার মান কি আমরা জানি না, ঠিক আছে। তো এটাকে আমরা ভি ধরি, ঠিক আছে, পাত্রের আয়তন যেটা সেটাকে আমরা ভি ধরলাম। তাহলে পাত্রের আয়তন যেটা, এটা পাত্রের আয়তন যদি হয় ভি, তাহলে V1 = কত হবে? পাত্রের আয়তনের সমান ভি, ঠিক আছে। তো গ্যাসের যে কোন গ্যাস আছে বলতো এখানে? অক্সিজেন গ্যাস আছে। এবং এই যে প্রথম 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার কত পরিমাণ অক্সিজেন গ্যাস আছে? 18.5 গ্রাম অক্সিজেন আছে। তাহলে বলো তো এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই পাত্রের ভিতরে কত মোল অক্সিজেন গ্যাস আছে? কে বলতে পারবা? n = কি? W/m। তাহলে W এর জায়গায় কত গ্রাম? 18.5 গ্রাম। ডিভাইড বাই কত হবে বলো তো ভাইয়া? 32। তাহলে বলো তো কত মোল হয়? 0.57। 0.57। তার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার এই যে পাত্রের ভিতরে
অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত ছিল, কত মোল অক্সিজেন গ্যাস ছিল, 0.57 মোল ছিল। এখন তুমি একটা কি করছো, জাইরগামি করছো, ঠিক আছে, ফাইজলামি করছো। ফাইজলামি করে কি করছো বলো তো ভাই, পাত্রের তলায় আগুন জ্বালায় দিছো, পাত্রকে কি করছো, তাপ প্রদান করছো। তাপ প্রদানের ফলে কি হয়ে গেছে বলো তো ভাইয়া, কিছু পরিমাণ গ্যাস কি করছে, রাগ করেছে। কিছু পরিমাণ গ্যাস কি করছে বলো তো ভাইয়া, ভাইয়া V1 ইকুয়াল টু B হলো কেন? আমরা ধরছি পাত্রের আয়তন কি, ঠিক আছে, ও, আমরা ধরছি আচ্ছা। পাত্রের আয়তন কি। বুঝতে পারছি। আচ্ছা ভেরি গুড, আমরা পাত্রের আয়তনকে বুঝতে পেরেছি। তো দেখো, তুমি তাপ প্রয়োগ করার ফলে তুমি এখানে কি করছো, আগুন জ্বালাই দিছো, ঠিক আছে। আগুন জ্বালানোর ফলে কি হয়ে গেছে, পাত্রের তাপমাত্রা যেটা সেটা বেড়ে গেছে। বেড়ে তাপমাত্রা T2 যেটা, এটা কত হয়ে গেছে বলো তো ভাইয়া, বেড়ে 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। কেমন, 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, সমান কত কেলভিন, 305 কেলভিন, ঠিক আছে। তো এত তাপমাত্রা হয়ে গেছে তাপমাত্রা। এখন তাপমাত্রা বাড়ার ফলে কি হয়ে গেছে বলো তো ভাইয়া, এই ভিতরের গ্যাসগুলো রাগ করছে, রাগ করার ফলে কিছু পরিমাণ গ্যাস কি হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে। এখন বলো তো, কিছু পরিমাণ যদি গ্যাস বেরিয়ে যায়, ঠিক আছে, বের হয়ে যায়, তাহলে বলো তো পাত্রের ভিতরে কি আর এত মোল গ্যাস থাকবে, তার চেয়ে কম থাকবে না বলো তো ভাইয়া, জি বলো ভাইয়া। তো। যেহেতু আগে ছিল 0.57 মোল অক্সিজেন গ্যাস, এখন তাপ দেওয়ার ফলে কিছু গ্যাস কি হয়ে গেছে, পাত্র থেকে বের হয়ে গেছে, তাহলে পাত্রের ভিতরে তো আর আগের মতো 0.57 মোল গ্যাস থাকবে না, আগের থেকে কি থাকবে, কম থাকবে। মনে করি ভাইয়া এই পাত্রের ভিতরে গ্যাস আছে N2 মোল, কত মোল, N2 মোল। তো N2 মোলের মান আমরা জানি না যে কত মোল গ্যাস আসলে পাত্রের ভিতরে আছে। এখন বলো তো ভাইয়া, পাত্রের ভিতরে যে পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, ওই পরিমাণ গ্যাসের আয়তন কতটুকু, হ্যাঁ, ভি লিটার। V2 হ্যাঁ, V2 এর মান কি হবে, পাত্রের আয়তনের সমান হবে না। তো পাত্রের আয়তন তো চেঞ্জ হয় নাই, হইছে, তাপমাত্রা প্রয়োগ করার ফলে পাত্রের আয়তন হয় নাই, তার মানে পাত্রের ভিতরে যে পরিমাণ গ্যাস আছে ওইটার আয়তন কি থাকবে, পাত্রের আয়তনের সমান হবে, ঠিক আছে। তাহলে বলো তো আমরা এইটুকু পর্যন্ত, আর চাপ কত, চাপ এই ক্ষেত্রে চাপের কোনো পরিবর্তন করা হয় নাই, তাহলে এই ক্ষেত্রে চাপ যদি হয় P1, এক্ষেত্রে চাপ কি হবে বলো তো ভাইয়া, মানে এক্ষেত্রে চাপ যদি হয় P, এক্ষেত্রেও কি হবে, চাপ P হবে, তাই না। তাহলে এই ক্ষেত্রে চাপ যেটা, এটারও কোনো পরিবর্তন হয় না, তাহলে P1 P, P2 কত, চাপ কি করছে, পরিবর্তিত করে নাই। তাহলে বলো তো ভাইয়া, এই যে প্রথম অবস্থার জন্য আমরা কি লিখতে পারি, P1 V1 N1 আর T1, এটা লিখতে পারি না বলো তো ভাইয়া, প্রথম অবস্থার জন্য লিখতে পারি ভাইয়া, প্রথম জি ভাইয়া। অবস্থার জন্য P1 V1 N1 আর T1, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। আবার দ্বিতীয় অবস্থার জন্য P2 V2 আমরা কি লিখতে পারি, N2 আর T2, লিখতে পারি না বলো তো ভাইয়া, লিখতে পারি, লিখতে জি পারি, ভাইয়া। বলো, লিখতে পারি। তাহলে এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে দাও, এটাকে তুমি 2 নাম্বার সমীকরণ দিয়ে দাও। তো 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করো, ঠিক আছে। 2 নাম্বার সমীকরণকে কি করবা, 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করবা, দেখো সুন্দর জিনিস পাবা, কত সহজ অঙ্ক, মনে হবে যে অনেক কঠিন, না ভাইয়া অনেক সোজা, ঠিক আছে। আর বইতে অন্য নিয়মে করছে, আমার কাছে মনে হয় যে এটা খুব লজিক্যাল একটা নিয়ম, বইতে শুধু 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 পেঁচাইছে, ঠিক আছে। তাহলে 2 নং কে 1 নাম্বার সমীকরণ দিয়ে যখন আমরা ভাগ করব, কোন একটা সমীকরণকে যখন আমরা আরেকটা সমীকরণ দিয়ে ভাগ করি, তখন আমরা কি করি, বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করি, ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করি। তাহলে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করলে আমাদের ভাগফলটা হবে P2 V2 ডিভাইড বাই P1 V1, আর ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করলে কি হবে বলতো ভাইয়া, N2 আর T2 ডিভাইড বাই কত বলতো ভাইয়া, N1 আর T1। এখন দেখো তো ভাইয়া, এই P2 V2, ঠিক আছে, P2 এর মান কত, P, V2 এর মান কত, V, P1 এর মান কত, P, V1 এর মান কত, V, ঠিক আছে। N2 এর মান কত, N2 এর মান আমরা জানি না, R এর মান তো R আর কি, R আর তো এখানে কাটাকাটি যাচ্ছে, তাই না। T2 এর মান কত বলো তো ভাইয়া, T2 এর মান হচ্ছে 305 কেলভিন। আবার N1 এর মান কত, 0.57, T1 এর মান কত বলো তো ভাইয়া, 300 কেলভিন। তাহলে বলো তো এখানে, এখানে আবার দেখো তো ভাইয়া, এই যে P P কাটা, V V কাটা, তাই না, সবকিছুই কনস্ট্যান্ট। তাহলে বলো তো এখান থেকে আমরা N2 এর মান বের করতে পারবো না, পারবো, পারবো। জি ভাইয়া। তাহলে বলো তো N2 এর মান কত হয়, বের করে ফেলো। 0.56। 0.56 মোল। দেখতেছো ভাইয়া, তার মানে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাত্রের ভিতরে 0.57 মোল অক্সিজেন গ্যাস ছিল। তাপমাত্রা বাড়ায় 32 ডিগ্রি করার ফলে পাত্রের ভিতরে কত মোল গ্যাস আছে, 0.56 মোল গ্যাস আছে। বলো তো কত মোল অক্সিজেন গ্যাস পাত্র থেকে বের হয়ে গেছে, এই কত মোল বের হয়ে গেছে, 0.01 মোল। 0.01 মোল বেরিয়ে গেছে N1 মাইনাস N2, তার মানে বেরিয়ে গেছে কত, 0.57 মাইনাস কত বলো তো ভাই, 0.56 সমান কত, 0.01 মোল।
এখন বলো তো ভাইয়া 0.01 মোল অক্সিজেন গ্যাস সমান কত গ্রাম অক্সিজেন গ্যাস বের করতে পারবা? 0.32 গ্রাম। অবশ্যই 0.32 গ্রাম। 0.01 সাথে মোল সংখ্যার সাথে যদি আমরা 32 গুণ করে দিই তাহলে যা হবে সেটাই কি অক্সিজেন গ্যাসের ভর। তাহলে কতটুকু বলো তো ভাইয়া? 0.32 গ্রাম। তাহলে কত গ্রাম অক্সিজেন বের হয়ে গেছে এটা তোমরা বের করতে পারছো ভাইয়া সাকসেসফুলি? ম্যাথটা কি কঠিন ম্যাথ বলো তো? এই ম্যাথটা কি কঠিন ম্যাথ ভাইয়া এবং আপুরা বলো? না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখার বিষয় কি, পাত্রটা একটা উন্মুক্ত পাত্র ছিল। উন্মুক্ত পাত্র থাকার কারণে প্রথম অবস্থায় পাত্রের যে আয়তন এবং চাপ সেটা কি বলতো ভাই? দ্বিতীয় অবস্থায় পাত্রের আয়তন এবং চাপের সমান হয়েছে। তার মানে এই যে প্রসেসটা তাপমাত্রা বাড়াইছো, এই প্রসেসে গ্যাস বের হয়ে গেছে। গ্যাস বের হয়ে যাওয়ার ফলে তোমার পাত্রের ভিতরে যে পরিমাণ গ্যাস আছে ওই গ্যাসের আয়তন এবং চাপের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? এবং কি বলতো ভাইয়া, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কোন জায়গায়? গ্যাসের মোল সংখ্যায়। তো N1 আগে ছিল যেটার পরিমাণ ছিল 0.57, ওইখান থেকে N2 এর মান কত হয়েছে সেটা আমরা বের করছি। কিভাবে বের করছি? দুইটাকে একটা দিয়ে আরেকটা ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা কি পেয়ে গেছি? N2 এর মান পেয়ে গেছি। তাহলে N1 থেকে N2 এর মান যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি পরিমাণ কত মোল গ্যাস পাত্র থেকে বের হয়ে গেছে সেটা কিন্তু আমাদের বের হয়ে যায়। কেমন? খুব ইজি অঙ্ক। তো এই ম্যাথটা ভাই এখানে 1/2 করা যেত। হ্যাঁ করা যায়, তো সমস্যা নেই। সমীকরণকে তুমি যেভাবে ভাগ করো সমস্যা নেই, অবশ্যই করা যেত, কেন যেত ঠিক না? আছে। দেখতে সেম মানি পাইতা। তাহলে এই ম্যাথটাতে কারো কোনো সমস্যা আছে বলো তো? সমস্যা থাকলে বলে দাও ভাইয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কারো কোনো প্রবলেম এই ম্যাথটাতে? বুঝতে অসুবিধা হয়েছে বা এরকম? জি না ভাইয়া। আচ্ছা, তো খুব সহজ ম্যাথ, খুব সহজ। তাহলে চলো আমরা 5 নাম্বার ম্যাথ। আপনি যে এটা বক্স বানাইছেন না, পাখির বাসার মতন লাগতেছে। এটা বক্স বানানোর একটা কারণ আছে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন। মোটামুটি আদর্শ গ্যাসের সমীকরণের সবচেয়ে কঠিন ম্যাথ আমি তোমাদের করাই ফেলছি। এটা হচ্ছে কঠিনের ম্যাথ নাই। তাহলে চলো 5 নাম্বার ম্যাথ করে ফেলি। 5 নাম্বার ম্যাথ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 12 এটি। হ্যাঁ ভাইয়া বলো। এখানে ওই যে ডাব্লিউ এর মান বের করছি না? হ্যাঁ ডাব্লিউ এর মান বের করছি লাস্টে। আগের। জি ভাইয়া। তুমি যদি W1 W2 এর মান বের করতে তাইলেও কিন্তু হইতো, ঠিক আছে? তাইলে আরো তাড়াতাড়ি ম্যাথটা মিলে যেত। মানে মূল সংখ্যা না ধরে তুমি যদি W এর মানটা বের করতে, ঠিক আছে ভাইয়া? মানে N1 এর জায়গায় W1 ডিভাইড বাই M আর N2 এর জায়গায় W2 ডিভাইড বাই M, ওইভাবেও করতে পারতা, সমস্যা নেই। কিভাবে করতেছো এটা তোমার পার্সোনাল চয়েস, ঠিক আছে? আচ্ছা, তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 12 এটিএম চাপে 5 লিটার আয়তনের পাত্রে কিছু পরিমাণ মিথেন গ্যাস আছে। পাত্রে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? ঠিক আছে, এটা মূল সংখ্যার একটা ম্যাথ। কেমন? তাহলে তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে কি গ্যাস আছে? মিথেন গ্যাস আছে, ঠিক আছে? যেটা গোবরের প্রচুর পরিমাণে আছে। আচ্ছা, প্রাকৃতিক গ্যাস আর কি। কেমন? তো এর তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত কেলভিন? 298 কেলভিন, ঠিক আছে? চাপ P = 12 atm, খুব সুন্দরভাবে খাওয়াই দেওয়া আছে, আমাদের চেঞ্জ করা লাগতেছে না। আয়তন V হচ্ছে 5 লিটার, ঠিক আছে? তো মনে করি এই গ্যাসের যে মোল সংখ্যা হচ্ছে n, তাহলে আমরা কি লিখতে পারি? PV = nRT লিখতে পারি। তো এখান থেকে n = আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? PV/RT। তো এতটুকু করার পরে তোমরা বলো কোশ্চেনটা তুলছো? কোশ্চেনটা তুলেছো? এই সবাই তুলছো? জি ভাইয়া, এখন লিখতেছি প্রশ্ন। আচ্ছা তুলে ফেলো। তাহলে n = আমরা লিখতে পারি PV/RT। তারপরে মান বসাও, মোল সংখ্যা বের করবা, মোল সংখ্যা থেকে ওই অণু পরমাণুর সংখ্যা বের করা খুব ইজি। আচ্ছা চলো আসতেছি। তাহলে কোশ্চেনটা তুলে ফেলো, কোশ্চেনটা ফেলার পরে ম্যাথটা করে। আমি তোমাদের এত টাইপের ম্যাথগুলো করাইতেছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য ভাইয়া, তোমাদের বেসিক স্ট্রং করার জন্য, ঠিক আছে? যাতে এক বছর পরে যে কঠিন কঠিন ম্যাথ করার পরে তোমরা যাতে এই কোশ্চেনটা না করো যে এগুলার আনসার কি হবে। কেমন? এই ধরনের উল্টাপাল্টা কোশ্চেন যাতে তোমরা না করো, এই জন্য তোমাদের একদম বেসিক থেকে পড়াইতেছি, যত সহজই হোক না কেন। তাহলে n = PV/RT। তাহলে P এর মান বসায় দাও কত? 12 atm। V এর মান কত? 5 লিটার, ঠিক আছে? R এর মান কত? 0.081, ঠিক আছে? তারপরে T এর মান কত বলো তো ভাইয়া? 298 কেলভিন। বলো মোল সংখ্যা n এর মান কত আসছে? 2.45। 2.45 এত মোল। এখন বলো তো কোন একটা গ্যাসের মোল সংখ্যাকে আমরা কি লিখতে পারি? n/n এ লিখতে পারি না? এই জি লিখতে ভাই। পারি না?
এখন বলো তো গ্যাসের যে অণুটা জি। এটা কি মিথেন গ্যাস, তার মানে CH4। বলো তো এখানে N/N এ N এর পরিচয় কি? মিথেন অনুসংখ্যা আর কি। মিথেন অণুর সংখ্যা, তাই না? আর এন এ যেটা এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে বলো তো এখান থেকে মিথেন অণুর সংখ্যা n কত হবে? 2.45 ইনটু Na। Na কি অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত বলো তো ভাইয়া? 6.02 ইনটু 10⁻23। বলো তো মিথেন অণুর সংখ্যা কতটা পাও তোমরা? 1.47 into 10 power 24। 1.47 ইনটু 10⁻24। এখন যেটা পাইছো এটা কার সংখ্যা? মিথেন অণুর সংখ্যা। তুমি কি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পাইছো? পাইছো? পাও নাই। না ভাইয়া। বলো তো, না ভাইয়া, একটা মিথেন অণুতে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? 4টা। 4টা। এখানে মিথেন অণু টোটাল কতগুলো আছে? এতগুলা। তাহলে এতগুলাতে হাইড্রোজেন পরমাণু কয়টা থাকবে বলো তো ভাইয়া? তার 4 গুণ না? তার 4 গুণ থাকবে না? একটা মিথেন অণুতে হাইড্রোজেন থাকে 4টা, তাহলে মিথেন অণু কয়টা আছে তোমার টোটাল? এতগুলা। তাহলে এতগুলাতে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকবে? তার 4 গুণ, তাই না? জি ভাইয়া। এটা কি বুঝতে পারো? অবশ্যই বুঝতে পারো। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হবে বলো তো? 5.9 into 10 power 24। 5.9 ইনটু 10⁻24। তাহলে হাইড্রোজেন পরমাণু আছে এতটি। ঠিক আছে, তো এটা খুবই ইজি ম্যাথ ছিল যেটা আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে তোমাদের করেছি। তাহলে নেক্সট ম্যাথ। একটি পাত্রে ভাইয়া ভাইয়া এখানে 4 যদি দিয়ে মোট গুণ পরমাণু 4 দিয়ে গুণ দিলাম কেন? এই যে এটাই তো বলতেছি, এখানে যে n পাইছো এটা কি মিথেন অণুর সংখ্যা পাইছো। ঠিক আছে, এখানে যে n পাইছো মিথেন অণুর সংখ্যা পাইছো। একটা মিথেন অণুতে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। ঠিক আছে, তাহলে তোমার মিথেন অণুর সংখ্যা এতটা, তাহলে এতগুলা মিথেন অণুতে হাইড্রোজেন থাকবে কতগুলা? তার 4 গুণ না? 4 গুণ থাকবে না? জি কার্বনের বলে ভাইয়া। শুধু এটাই হয়ে যেত না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। যদি কার্বনের বলতো তাহলে তো এটাই হয়ে যেত। কার্বন তো একটা। 1.4। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কার্বন তো একটাতে একটাই আছে। তো ভাইয়া মোট পরমাণুর সংখ্যা বের করতে পারলে কি 5 দিয়ে গুণ করতাম? হ্যাঁ, মোট পরমাণুর সংখ্যা বের করতে বললে 5 দিয়ে গুণ করতে হবে, অবশ্যই। ঠিক আছে, মোট পরমাণু একটা অণুতে 5টা পরমাণু আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে চলো আমাদের একটা নতুন টপিকে শুরু করব আমরা এর মাধ্যমে, এই অঙ্কের মাধ্যমে। তাহলে একটি পাত্রে 35°C তাপমাত্রা ও 1.05 atm চাপে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। ঠিক আছে, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। পাত্রে গ্যাসের ঘনত্ব কত এটা তোমার বের করা লাগবে। ঠিক আছে, পাত্রে গ্যাসের ঘনত্ব কত সেটা তোমার বের করা লাগবে। কেমন? এটা একটা কোশ্চেন দেওয়া আছে। তাহলে দেখো তো ভাই, একটা পাত্র, একটা পাত্র, এই পাত্রের আয়তন আমরা জানি না। ঠিক আছে, এই পাত্রের আয়তন আমরা ধরে নিই V। ঠিক আছে, তো এই পাত্রে কি পরিমাণ গ্যাস আছে সেটাও আমরা জানি না, বাট গ্যাসটা কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড, এটা আমরা জানি। মনে করি এই গ্যাস যে আছে, গ্যাসের মোল সংখ্যা হচ্ছে n। ঠিক আছে, তাহলে একটি পাত্রে 35°C তাপমাত্রা 1.05 atm চাপে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। পাত্রে গ্যাসের ঘনত্ব কত এটা বের করা লাগবে। তো এত কিছু বাদ দিয়ে হঠাৎ করে ঘনত্ব টার্মটা চলে আসছে। তো এই ঘনত্ব টার্ম শুরু করার মাধ্যমে আমরা নতুন টপিক ঢুকবো। তো আজকের ক্লাস এবং আগামী ক্লাসে আমরা ঘনত্ব নিয়ে যত ধরনের কোশ্চেন আসা যায় সবকিছু পড়বো, আর নতুন কিছু টার্ম শিখবো। নতুন টার্মগুলোর মধ্যে কি বলতো ভাইয়া? বাষ্প ঘনত্ব সম্পর্কে আমরা শিখবো। বাষ্প ঘনত্ব তোমরা জানো না, আমি জানি, জানলে তো ভালো। আর কি বলতো ভাইয়া? ওই যে আণবিক ভরে 2 দিয়ে ভাগ করে মনে হয় বাষ্প ঘনত্ব পাওয়া যায়, তাই না? এক্স্যাক্টলি, পাওয়া যায়, এভাবে পাওয়া যায়। বাট এটাই এসেছিতে ছিল, ছিল এটা? মানে আর কি গাইডে বিভিন্ন প্রশ্নে এটা ছিল। আচ্ছা, তাহলে বাষ্প ঘনত্ব সম্পর্কে পরের ক্লাসে জানবো। আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে পরে জানবো। তারপরে কি আমরা চলে যাব লাস্ট দুইটা সূত্রে। প্রথম সূত্রটা কোনটা বলো তো ভাইয়া? গ্রাহামের ব্যাপন সূত্র, তারপরে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে, এই দুইটা সূত্র শিখলে আমাদের আদর্শ গ্যাস শেষ। মোটামুটি কালকে পরশু, মানে আর দুইটা ক্লাস আমাদের আদর্শ গ্যাস শেষ হয়ে যাবে। আদর্শ গ্যাস শেষ হওয়ার পরে তোমাদের একটা ফাইনাল পরীক্ষা হবে। ঠিক আছে, ফাইনাল পরীক্ষার পরে আমরা কি করব? বাস্তব গ্যাস শুরু করব। বাস্তব গ্যাস পড়ানোর জন্য 2 থেকে 3টা ক্লাস লাগবে। 2 থেকে 3টা ক্লাসে বাস্তব গ্যাস শেষ করার পরে আমরা চলে যাব টোটালি থিওরিটিক্যাল কিছু টপিকে। ঠিক আছে, লুইস অ্যাসিড, লুইস ক্ষার, অ্যাসিড ক্ষার তত্ত্ব, তারপরে অ্যাসিড বৃষ্টি, তারপরে হচ্ছে পানির বিশুদ্ধতা, বিওডি, সিওডি, টিডিএম, তারপরে নাইট্রোজেন ফিক্সেশন, এগুলা পরে আমরা চ্যাপ্টার শেষ করে ফেলবো। গ্রিন হাউস গ্যাস, তার মধ্যে অধিকাংশ জিনিসপত্র কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি অলরেডি। ঠিক আছে, তো ওইগুলা নিয়ে আমরা কি পরিবেশ সেশনে পড়বো। পড়ার মাধ্যমে কি হয়ে যাবে? এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই ম্যাথটা, ঘনত্বের একটা ম্যাথের মাধ্যমে কি আমরা টোটালি নতুন একটা টপিকে চলে যাব, যেখানে আমরা শুধুমাত্র ঘনত্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো তুমি কিছু পরিমাণ গ্যাস পাইছো?
তো গ্যাসের আয়তন দেওয়া নাই, মোল সংখ্যা বা কি পরিমাণ আছে সেটাও দেওয়া নাই। তাপমাত্রা কত বলো তো ভাই? এটা দেওয়া আছে কত? 35°C। 35°C সমান কত কেলভিন বলো তো? 308 108 কেলভিন। চাপ পি 1.05 এটা দেওয়া আছে। আর কি লাগতো বলো তো ভাইয়া? আর কিছু জানি না। তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? Pv nRT। ঠিক আছে, এখন বলো তো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর m এর মান কত? 32। ঠিক আছে, এটা আমরা 32 না সরি 44, এটা তো জানো সবাই, এটা জানো না? এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন যে ভাইয়া কোনো কিছুর ঘনত্ব বলতে আসলে কি বোঝায়? ঘনত্ব হচ্ছে কি, ভরকে যদি আমরা আয়তন দিয়ে গুণ করি তাকে আমরা কি বলি? ঘনত্ব বলি। কোন বস্তুর একক আয়তনের ভরকে আমরা কি বলি? ওই বস্তুর ঘনত্ব বলি। তো এই যে গ্যাসটা আছে, এই গ্যাসে টোটাল কি পরিমাণ গ্যাস আছে? ডাব্লিউ। এই ডাব্লিউ কে যদি আমরা গ্যাসের টোটাল আয়তন ভি দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? ঘনত্ব পাবো না? এই ঘনত্ব পাবো না বলো তো? জি ভাইয়া। কোন একটা গ্যাসের ভরকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? ঘনত্ব পাবো। ঘনত্বের ইংলিশ হচ্ছে ডেনসিটি, ডেনসিটিকে আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে ডি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম? ডাব্লিউ বাই ভি। তাহলে গ্যাসের ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া? গ্যাসের ভর ডিভাইড বাই কি বলতো ভাইয়া? গ্যাসের আয়তন। তার মানে গ্যাসের ভরকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বলতো ভাইয়া? গ্যাসের ঘনত্ব পাবো। এখন দেখো তো ভাইয়া, এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সূত্রে এন ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? গ্যাসের ভর ডিভাইড বাই আণবিক ভর। এটা লিখতে পারি না? লিখতে পারি? জি ভাইয়া। লিখতে পারি। তাহলে জি তার সাথে কি আকারে গুণ আছে? গুণ আকারে আছে আরটি। তো এখান থেকে বলো তো ভাইয়া, এই ভি কে যদি আমরা ডান পাশে আর পিএম কে এম কে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে পিএম ইজ ইকুয়াল টু কি আসে বলো তো ভাইয়া? ডাব্লিউ বাই ভি আরটি। এটা আসে না? এটা আসে না? এটা আসে জি না ভাইয়া। বলো তো ভাইয়া? তাহলে ডাব্লিউ বাই ভি কে আমরা যদি এক পাশে রেখে বাকি সবগুলাকে অন্য পাশে নিয়ে যাই তাহলে কি পাবো আমরা? পিএম বাই আরটি পাবো না? পাবো? এখন বলো ডাব্লিউ বাই ভি কে আমরা কি লিখতে পারি? ডি। ডি লিখতে পারি। ডি ইজ ইকুয়াল টু তাহলে কি পেলাম আমরা? পিএম বাই আরটি পেলাম। তাহলে কোন আদর্শ গ্যাসের ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? অলওয়েজ পিএম বাই আরটি লিখতে পারি। এটাও একটা সূত্র ভাইয়া, এটা তোমাদের মনে রাখা লাগবে। তাহলে ভাইয়া কি ম্যাথ? এখানে র ইউজ করলে হইতো না ঘনত্ব? র মানে? রো রো আচ্ছা রো রো, হ্যাঁ করতে পারো, বাট তোমাদের বইতে ডি ইউজ করছে, কেমন? করতে পারো, তোমাদের বইতে ডি ইউজ করছে। আচ্ছা তাহলে ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আরটি, এটাও কি তোমাদের একটা সূত্র? তাহলে এই ম্যাথটা ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আরটি এই সূত্র দিয়ে তোমরা করতে পারো। তাহলে ডি ইজ ইকুয়াল টু যদি পিএম বাই আরটি হয়, ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু যদি পিএম বাই আরটি হয়, দেখো এখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র শিখবো। তাহলে পি এর মান কত পাইছো বলো তো ভাইয়া? 1.05 এটিএম। এম কি? এম হচ্ছে যে গ্যাসটা নিছো তার আণবিক ভর কত বলো তো ভাইয়া? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44। আর হচ্ছে কি বলো তো ভাইয়া? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। চাপ কোন একক নিছো? অ্যাটমসফিয়ার। তাহলে আর এর মান কি হবে? 0.0821। ঠিক কত বলো তো ভাইয়া? তাপমাত্রা কত? 308 কেলভিন। ঠিক আছে, 308 কেলভিন। তাহলে ডি এর মান কি পাবা বলো তো? 1.827। 1.827। কোন জ্ঞানী ব্যক্তি কি বলতে পারবা এই ঘনত্বের এককটা কি হবে? গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার হবে? কেজি কেজি মিলিটার পার একক, কেজি মোল পার একক। দেখো ভাইয়া, এই যে আমরা সূত্রগুলা ডিরাইভ করতেছি, ডাব্লিউ বাই ভি ডিরাইভ করতেছি, দেখো তো ভাইয়া এই ভিটা আমরা কোন এককে নিছি? কেউ কি আমাকে বলতে পারবা? ভিটা আমরা কোন এককে নিছি সেটা আর এর মান দেখলেই বোঝা যায়। আর এর মান আমরা কোন এককে বসাইছি? লিটার অ্যাটমসফিয়ার এককে না? আর এর মান কোন এককে বসাইছি? লিটার অ্যাটমসফিয়ার এককে বসাইছি। ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান বসানো মানে কি? এই ভি এর মানটা আমাদের কোন এককে বসানো? লিটার এককে বসানো, তাই না? তার মানে আয়তনের একক আমরা কোনটা ইউজ করছি এখানে এই ম্যাথে? কোনটা? লিটার। 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 এখন বলো তো ভাইয়া ডাব্লিউ যেটা, এটা আমরা কোন একক ইউজ করছি? গ্রাম। দেখো আমরা মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম লিখতেছি। এখন বলো তো ভাইয়া মোল সংখ্যা ডাব্লিউ বাই এম কখন হয়? যখন এই ভরটা আমরা গ্রাম এককে নিই তখন হয় না? মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কি? গ্রাম এককে প্রদত্ত ভর ডিভাইড বাই কত? আণবিক ভর। ঠিক আছে, তার মানে এখানে যে আমরা ভর ডাব্লিউটা নিছি কোন এককে নিছি বলো তো ভাইয়া? গ্রাম এককে নিছি। তাহলে ভর যদি তুমি নাও গ্রাম এককে, আয়তন যদি নাও হচ্ছে লিটার এককে, তাহলে ডি এর যে এককটা সেটা কি হবে? গ্রাম পার লিটার হবে, তাই না ভাইয়া?
তাহলে এখানে ঘনত্বের একক যেটা সেটা কি হবে, গ্রাম পার লিটার হবে। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সবাই বুঝতে পারছো, ভেরি গুড। ঠিক আছে, সবাই বুঝতে পারছো। তাহলে এই ম্যাথটা সবাই তুলে ফেলো। এখান থেকে আমাদের নতুন ইরা শুরু। এরপরে ভাইয়া? হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া ডি সমান যে ডাব্লিউ বাই ভি লিখলাম, এখানে যদি ডি সমান এম বাই ভি করতাম তাহলে ওটা কি পাইতাম? এইটা জি ভাইয়া। এখানে এম ভর, এখানে ডাব্লিউ ভর। ঠিক আছে, তুমি চিহ্ন চেঞ্জ করতেছো, আর কিছুই না, দুইটাই ভর। ভরের না একক ভাই, এম হচ্ছে গ্যাসের আণবিক ভর যদি নেই তাহলে এরকম। ডি ইকুয়াল টু তুমি আণবিক ভর কেন ইউজ করবা ভাইয়া? ওয়াই? মানে এটা কি পাবো আর কি ভাইয়া, এটা জিজ্ঞেস করতে। মানে মনে করো তুমি আণবিক ভর, শোনো, আণবিক ভরের একক সাধারণত নাই, বাট তোমাদের যে বইগুলা এখানে আণবিক ভরের যে একক সেটা ইউজ করা হয় গ্রাম পার মোল, কেমন, এই ধরনের একক ইউজ করা হয়। তো এরকম যদি কোনো রাশি থাকে যেটা হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই ভি, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এরকম কোন একটা একক পাবা কি, গ্রাম পার মোল পার লিটার এই টাইপের হবে। ভাইয়া কোন জায়গায় যেন ওই যে আণবিক ভরে কেজিতে নিতে বলছিলেন? এখনো বলি নাই, যখন বলবো তখন পাবা। পরিবেশ রসায়নে। এসআই এককে, এসআই এককে যখন তুমি ইউজ করবা তখন কি গ্রামটাকে কেজিতে নিতে হবে না? মনে করো তুমি এসআই একক নিবা, এসআই এককে যদি তুমি কোনো মান বসাইতে যাও তাহলে তোমার কি করা লাগবে বলো তো ভাইয়া? গ্রাম এককে নিলে তো হবে না। গ্রাম কি কোনো এসআই এককে ভর বলো তো আপু? না ভাইয়া। তাহলে এসআই এককে নিলে কিন্তু কেজি ইউজ করা লাগবে। তো এখানে তো তুমি এসআই একক ইউজ করতেছো না, এসআই একক ইউজ করলে তোমার জি ভাইয়া, বুঝতে টেন পারছি। ইনভার্স 3 দিয়ে করতে লাগবে। তাহলে এই ম্যাথটা বুঝো না এমন কেউ আছো? সহজ ম্যাথটা ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। তাহলে ডি ইকুয়াল টু কোনো আদর্শ গ্যাসের ঘনত্ব ডি ইকুয়াল টু পিএম বাই আরটি, এটা তোমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের ঘনত্ব, এই যে ঘনত্ব পেয়ে গেলাম, আদর্শ গ্যাসের ঘনত্ব, আদর্শ গ্যাসের ঘনত্ব ডি ইকুয়াল টু আমরা কি পেয়ে গেছি, পিএম বাই আরটি পেয়ে গেছি। ঠিক আছে ভাইয়া, তাহলে কোনো একটা আদর্শ গ্যাসের ঘনত্ব ডি ইকুয়াল টু পিএম বাই আরটি আমরা পেয়ে গেলাম। যেখানে এম কি বলতো ভাইয়া, যে আদর্শ গ্যাসটা নিছো সেই আদর্শ ভাই আর কতক্ষণ ক্লাস হবে? আণবিক ভর, একটু একটু জাস্ট একটু তোমাদের বলি। যেখানে এম কি বলতো ভাইয়া, যে আদর্শ গ্যাসটা নিছো ওই আদর্শ গ্যাসের আণবিক ভর, আর কি বলতো ভাইয়া, সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। বলতো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য আণবিক ভর কি কনস্ট্যান্ট না? এই আণবিক ভর কনস্ট্যান্ট না? জি ভাইয়া। আবার জি কি ভাইয়া। মোলার গ্যাস ধ্রুবক যেটা আর, এটাও কি কনস্ট্যান্ট না? জি ভাইয়া। তাহলে এই সূত্র থেকে তুমি কি বলতে পারো, ডি ইজ প্রপোর্শনাল টু পি বাই টি বলতে পারো না? যেখানে পি কি চাপ আর টি কি পরম তাপমাত্রা। তার মানে কোনো একটা আদর্শ গ্যাসের ঘনত্ব তার চাপের সমানুপাতিক এবং কি বলতো ভাইয়া, পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, এটা আমরা বলতে পারি না? জি ভাইয়া। বলতে পারি। তাহলে বলতো ভাইয়া তুমি কি বলতে পারো, যদি প্রেসার কনস্ট্যান্ট হয়, যদি পি কনস্ট্যান্ট হয়, পি কনস্ট্যান্ট হলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডি ইজ প্রপোর্শনাল টু 1/t লিখতে পারি না? তাই লিখতে পারি। পি কনস্ট্যান্ট হলে আমরা কি লিখতে পারি, পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা ডি ইজ প্রপোর্শনাল টু 1/t লিখতে পারি। আগে যে কাজগুলো করছি এখন তার কি উল্টা কাজ করব। আবার বলো তো ভাইয়া, যদি টি কনস্ট্যান্ট হয়, যদি টি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি, ডি ইজ প্রপোর্শনাল টু পি লিখতে পারি না? এটা কি সকল আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য না? এই সকল আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য না বলো তো ভাইয়া? জি ভাইয়া। তাহলে জি মনে ভাইয়া। করো তো ভাইয়া, যদি পি কনস্ট্যান্ট হলে ডি ইজ প্রপোর্শনাল টু 1/t হয়, তাহলে বলো তো এখান থেকে আমরা লিখতে পারি না ডি ইজ ইকুয়াল টু কে ইনটু 1/t? তার মানে কি বলো তো ভাইয়া, ডি ইনটু টি ইজ ইকুয়াল টু কত, কনস্ট্যান্ট, এটা লিখতে পারি না? এর অর্থ কি বলো তো ভাইয়া, মনে করো তুমি কিছু পরিমাণ গ্যাস নিলা, কিছু পরিমাণ কি নিলা, আদর্শ গ্যাস নিলা। এই আদর্শ গ্যাসের তাপমাত্রা বা ঘনত্ব, এই দুইটা টার্ম, চাপ কনস্ট্যান্ট রেখে, পি কনস্ট্যান্ট রেখে তুমি তাপমাত্রার ঘনত্ব যতই পরিবর্তন করো না কেন, তার যে গুণফল সেটা কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে না? বলতো ভাইয়া, এই কনস্ট্যান্ট হবে না? জি ভাইয়া। অনেকটা কিন্তু আমাদের বয়েলের সূত্রের সাথে এটা মিল আছে। তাহলে তুমি যদি প্রেসার কনস্ট্যান্ট রেখে কোনো আদর্শ গ্যাসের ঘনত্ব বা তাপমাত্রা পরিবর্তন করো, অলওয়েজ তাদের গুণফল কি হবে, কনস্ট্যান্ট হবে। অলওয়েজ তাদের গুণফল কি হবে, কনস্ট্যান্ট হবে। মনে করো প্রেসার কনস্ট্যান্ট রেখে শুরুতে তুমি ঘনত্ব পাইলা D1 এবং তাপমাত্রা পাইলা T1, এবং তুমি কি করলা, ঘনত্ব এবং তাপমাত্রা চেঞ্জ করে, প্রেসার কনস্ট্যান্ট রেখে এই দুইটা টার্ম চেঞ্জ করে তুমি ঘনত্ব চেঞ্জ করে বানাইছো D2 আর তাপমাত্রা পাইছো হচ্ছে T2। তাহলে বলো তো ভাইয়া, এই D আর T এর গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে তুমি কি লিখতে পারো, D1 T1 ইজ ইকুয়াল টু কি, D2 T2 লিখতে পারো না? লিখতে পারো না? জি ভাইয়া। এটা কার জন্য, আদর্শ গ্যাসের জন্য। একই ভাবে বলো তো ভাইয়া,
একইভাবে তাপমাত্রা যখন কনস্ট্যান্ট রাখবো তখন আমরা কি পাবো, ডি ইজ প্রপোর্শনাল টু পি। তার মানে ডি ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া, কে ইনটু পি। তার মানে কি বলতো ভাইয়া, ডি ডিভাইড বাই পি, এটা কত, কনস্ট্যান্ট। এর অর্থ কি বলতো ভাইয়া, এর অর্থ কি বলো? তুমি যদি তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে কোনো আদর্শ গ্যাসের ঘনত্ব বা চাপের পরিবর্তন করাও, ঠিক আছে, ঘনত্ব বা চাপের কি করো, পরিবর্তন করো, তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে যতই পরিবর্তন করো না কেন, ঘনত্ব এবং চাপের যে অনুপাত সেটা অলওয়েজ কি হবে বলতো ভাইয়া, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তো মনে করো শুরুতে ঘনত্ব ছিল ডি1 এবং চাপ ছিল পি1। তাপমাত্রা স্থির রেখে আমরা ঘনত্ব বানাইলাম হচ্ছে ডি2 এবং এর জন্য আমরা চাপ পাইলাম পি2। তাহলে তুমি কি লিখতে পারো, ডি1 ডিভাইড বাই পি1 ইজ ইকুয়াল টু ডি2 ডিভাইড বাই পি2। এটা পাও না বলো তো ভাইয়া, এই পাও না? জি ভাইয়া। পাও, অবশ্যই পাও। তো এগুলা দিয়েও কিন্তু তোমাদের বইতে ম্যাথ আছে। এখন তোমাদের একটা বাড়ির কাজ আছে, ঠিক আছে? তোমাদের কি বলতো ভাই, একটা বাড়ির কাজ আছে। এতক্ষণ পর্যন্ত মানে এতদিন পর্যন্ত তো অনেক কিছু শিখেছি, গ্রাফ টাফ, তারপর অনেক প্রবলেমও নিয়ে আসছো। এখন তোমরা বাসায় কয়েকটা গ্রাফ আঁকাবা, ঠিক আছে? কি আঁকাবা বলো তো ভাইয়া, গ্রাফ আঁকাবা। 1 নাম্বার গ্রাফ, তাপমাত্রা বনাম হ্যাঁ, তাপমাত্রা বনাম ঘনত্ব, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে তাপমাত্রা বনাম ঘনত্ব, এই গ্রাফটা আঁকাবা। 2 নাম্বারটা হচ্ছে ভাইয়া চাপ বনাম ঘনত্ব আঁকাবা, ঠিক আছে? এই দুইটা গ্রাফ তোমরা কি বাসার মধ্যে আঁকাবা, আঁকায় আমারে কি ইনবক্সে পাঠিয়ে দিবা, ঠিক আছে? আঁকায় কি করবা, আমাকে ইনবক্সে পাঠাবা। আচ্ছা, তোমাদের কাজ একটু ইজি করে দিই, তোমাদের কাজ আরেকটু ইজি করে দিই। মনে করো তুমি তাপমাত্রা বনাম ঘনত্বের একটা গ্রাফ আঁকাইছো, ঠিক আছে? এগুলা কি বাড়ির কাজ, এগুলো সব বাড়ির কাজ। তো তুমি কি পাইছো, গ্রাফ আঁকাইছো কার কার, পরম তাপমাত্রা বনাম হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? অথবা ঘনত্ব বনাম পরম তাপমাত্রা, এরকম একটা গ্রাফ আঁকাইছো। এর জন্য তুমি বিভিন্ন প্রেসারে বিভিন্ন টাইপের গ্রাফ পাইছো। মনে করো পি1 চাপে তুমি গ্রাফ পাইছো এটা, ঠিক আছে? এটা কত চাপে, পি1 চাপে। এই গ্রাফটা পাইছো পি2 চাপে, এই গ্রাফটা পাইছো হচ্ছে পি3 চাপে। তো পি1 পি2 পি3 এর মধ্যে কে বড় কে ছোট এটা তোমাদের বের করা লাগবে। এই তিনটা হচ্ছে কি বাড়ির কাজ, ঠিক আছে? এইচডব্লিউ করতে পারবা না বাসায়, করতে পারবা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ট্রাই করো, ঠিক আছে? আগের গুলা যদি মানে আগের ক্লাসগুলো যদি করো দেখবা এটা খুব ইজি।